আকাশ কলকাতার একটা আইটি কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আকাশ তার শার্প মাইন্ড এবং অ্যাটেনশন টু ডিটেলের জন্য পরিচিত। কিন্তু আকাশের মধ্যে ছোট হোক বা বড় প্রতিটা ডিসিশন নিয়েই অতিরিক্ত চিন্তা করার প্রবণতা আছে। এক বিকেলে আকাশ অফিস থেকে বাড়ি ফেরার পর রেস্ট নিচ্ছিল। হঠাৎ তার ফোনে একটা মেলের নোটিফিকেশন আসলো। আকাশ মেল চেক করে দেখলো মেলটা ছিল ব্যাঙ্গালোরের একটা নামকরা টেক ফার্ম থেকে একটা এক্সাইটিং জব অফার। যদিও আকাশও এই সুযোগের জন্য অপেক্ষা করছিল, কিন্তু এই জব অফার পেয়ে আনন্দিত হওয়ার পরিবর্তে আকাশ কনফিউজড। সেই জবের সমস্ত পসিবল আউটকাম নিয়ে অনেক বেশি চিন্তাভাবনা করতে শুরু করলো। 2-4 দিন পেরিয়ে যাওয়ার সাথে সাথে আকাশের মন কি হবে যদি এই ভাবনার যুদ্ধক্ষেত্রে পরিণত হলো। ফ্যামিলিকে ছেড়ে যাওয়া, একটা নতুন শহরে থাকার খরচ, নতুন জায়গায় মানিয়ে নিতে না পারার ভয় এবং ব্যর্থতার সম্ভাবনা, এসবের চিন্তায় আকাশ অনেক বেশি চিন্তিত। আর এই অত্যাধিক চিন্তাভাবনায় তার রাতগুলো নিদ্রাহীন আর দিন উদ্বিগ্নতায় কাটছে। এদিকে জব অফার অ্যাকসেপ্ট করার ডেডলাইন ঘনিয়ে আসছে। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি তাকে অফারটা অ্যাকসেপ্ট করতে অনুরোধ করলো, কিন্তু আকাশ তার অতিরিক্ত চিন্তার জাল থেকে বেরোতে পারল না। জব অফার অ্যাকসেপ্ট করার ডেডলাইন চলে আসলো আর আকাশ ভারী হৃদয়ে জব অফারটা পাস করে দিল। আকাশ তার ড্রিম জব হারালো পরিস্থিতির কারণে নয়, ওভার থিঙ্কিংয়ের জালে জড়িয়ে ইনডিসিশনের কারণে। বর্তমান সময়ে আকাশের মতোই কোটি কোটি মানুষ ওভার থিঙ্কিং নামক অভিশাপে অভিশপ্ত। গবেষণায় দেখা গেছে 25 থেকে 35 বছর বয়সী মানুষের 73% এবং 45 থেকে 55 বছর বয়সী মানুষের 52% ওভার থিঙ্কিংয়ের শিকার। ওভার থিঙ্কিং মানুষের জীবনে আনহ্যাপিনেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন তৈরি করে, ঘুমের কোয়ালিটি খারাপ করে, একটা সামান্য জিনিসের জন্য ডিসিশন নেওয়াটাকেও কঠিন করে তোলে এবং আরও অন্যান্য সাইকোলজিক্যাল প্রবলেমস তৈরি করে। ওভার থিঙ্কিং মেন্টাল হেলথের উপর নেগেটিভ প্রভাব ফেলে। তাই লাইফে সাকসেস ও হ্যাপিনেসের জন্য ওভার থিঙ্কিংয়ের জাল থেকে বেরিয়ে আসতে হবে। আর তাই আজকের এই ভিডিওতে এমন 5টা জাপানিজ টেকনিক আলোচনা করব যেগুলো আপনার জীবন থেকে ওভার থিঙ্কিং দূর করতে আপনাকে হেল্প করবে। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তো আর সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। তো প্রথম টেকনিকটা হলো গামান। কল্পনা করুন যে আপনি একজন স্টুডেন্ট এবং আপনি একটা এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু দুর্ভাগ্যবশত এক্সামের মাত্র কয়েকদিন আগে আপনি অসুস্থ হয়ে পড়লেন। আপনি মানসিকভাবে অস্বস্তিতে আছেন এবং আপনার শরীরে শক্তিও কম, যার ফলে আপনার পক্ষে এখন এফেক্টিভ পড়াশোনা করা কঠিন। তো এই সিচুয়েশনে হতাশ না হয়ে আপনি যে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন সেটা মন থেকে স্বীকার করে নিলেন। আপনি এটা স্বীকার করলেন যে আপনি অসুস্থ এবং আপনার এই অসুস্থতা আপনার পড়াশোনা করার ক্ষমতাকে প্রভাবিত করছে। আপনি এটাও স্বীকার করলেন যে আপনার সুস্থ হতে সময় লাগবে এবং নিজের ওপর খুব বেশি চাপ তৈরি করলে আপনার অসুস্থতা দীর্ঘায়িত হতে পারে বা আপনার অবস্থা আরও খারাপ হতে পারে। তো আপনি ধৈর্য ধরে বিশ্রাম নিয়ে নিজেকে সুস্থ হওয়ার জন্য প্রয়োজনীয় সময় দেওয়ার সিদ্ধান্ত নিলেন, যদিও আপনি জানেন এতে আপনাকে অস্থায়ীভাবে আপনার স্টাডি শিডিউল থেকে সরে আসতে হবে। তবুও আপনি ধৈর্য ধরে বিশ্রাম নিয়ে নিজেকে সুস্থ হওয়ার জন্য প্রয়োজনীয় সময় দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তো আপনি বিপদে ডিপ্রেসড না হয়ে এবং অনেক বেশি নেগেটিভ চিন্তা না করে সিচুয়েশনের রিয়ালিটিটা অ্যাকসেপ্ট করে নিজের মধ্যে পজিটিভ অ্যাটিটিউড তৈরি করলেন, যেটা আপনাকে এই কঠিন সময়টাকে ধৈর্য সহকারে সহ্য করার ক্ষমতা দিল। এটাই হলো গামান। জাপানে অন্য দেশের তুলনায় অনেক বেশি প্রাকৃতিক দুর্যোগ ঘটে, তারপরও জাপানের মানুষরা অনেক বেশি ধৈর্যশীল এবং ডিসিপ্লিন। এর পিছনে গামান টেকনিকের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। গামান দুটো শব্দ দিয়ে তৈরি, গা আর মান। গা মানে হলো সেলফ অর ইগো, আর মানের অর্থ টু এন্ডিওর অর টু বি পেশেন্ট। তাই গামান হলো এমন একটা মাইন্ডসেট যেটা কোনো রকম অভিযোগ ও হাল ছেড়ে দেওয়ার ভাবনা ছাড়াই রেজিলেন্স, পেশেন্স, ডিটারমিনেশন ও ডিগনিটির সাথে যে কোনো ডিফিকাল্ট সিচুয়েশন সহ্য করতে উৎসাহিত করে। গামান হলো কঠিন পরিস্থিতিতে কোন জিনিসগুলো নিয়ন্ত্রণ করা যায় তার উপর ফোকাস করে পজিটিভ অ্যাটিটিউডের সাথে অধ্যাবসায়ের মধ্য দিয়ে কঠিন পরিস্থিতি মোকাবেলা করার একটা উপায়। জাপানি সমাজে গামানকে লাইফের একটা ইম্পর্টেন্ট মোরাল হিসেবে বিবেচনা করা হয় এবং অল্প বয়স থেকেই এটা শেখানো হয়। গামানকে ম্যাচুরিটি ও ডিসিপ্লিনের সাইন হিসেবে ধরা হয়। গামান এই নীতি অনুসরণ করে যে যখনই একজন ব্যক্তি কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হয় তখন তার আবেগ তার উপর আধিপত্য বিস্তার করে, আর তখন সে লজিক্যালি নয় ইমোশনালি ভাবতে থাকে, যার কারণে তার ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কিন্তু আপনি যদি গামানকে আপনার দৈনন্দিন জীবনের একটা অংশ করে তোলেন, তাহলে আপনি আপনার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং আপনার চিন্তা ভাবনাগুলোকে সঠিক দিকে ডিরেক্ট করতে পারবেন, যার ফলে আপনি ওভার থিঙ্কিং থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। গামান সবসময় আউটকাম বা সলিউশনের উপর ফোকাস করতে বলে, তাতে প্রসেস যত কঠিনই হোক না কেন। কারণ আপনি যখন আউটকামের উপর ফোকাস করবেন তখন প্রসেস যত কঠিনই হোক না কেন আপনার মধ্যে সেটা সহ্য করার ধৈর্য ও সহনশীলতা তৈরি হবে। গামান আপনি লাইফের যে কোনো সিচুয়েশনে অ্যাপ্লাই করতে পারেন। যেমন ধরুন, প্রতিদিন কাজের জন্য আপনাকে অনেকটা পথ যাতায়াত করতে হয়, ট্রাফিক জ্যাম ও ভিড়ে ঠাসা পাবলিক ট্রান্সপোর্টের মুখোমুখি হতে হয়,
গামান আপনাকে ধৈর্যের সাথে এই সিচুয়েশনটা মানিয়ে নিতে হেল্প করবে। আবার আপনি যদি হাই স্ট্রেস ওয়ার্ক এনভায়রনমেন্ট যেমন হেলথ কেয়ার, এমার্জেন্সি সার্ভিস বা ফাইন্যান্স ডিপার্টমেন্টে কাজ করেন, সেক্ষেত্রে গামান ধৈর্য ও সহনশীলতার সাথে আপনাকে আপনার কাজের সময় কাজ করতে এবং টাইট ডেডলাইন্স ও ডিমান্ডিং রেসপন্সিবিলিটিসের সাথে ডিল করতে হেল্প করবে, যার ফলে আপনি স্ট্রেস ম্যানেজ করতে পারবেন এবং ওয়ার্ক লাইফ ব্যালেন্স বজায় রাখতে পারবেন। এছাড়াও গামান ভূমিকম্প, বন্যা বা দাবানলের মতো প্রাকৃতিক দুর্যোগের পরে যে ক্ষতি হয় সেটা ধৈর্য ও সহনশীলতার সাথে সহ্য করার ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল। গামান অত্যাধিক রেজিস্ট্যান্স ছাড়াই সিচুয়েশনের রিয়ালিটিকে অ্যাকসেপ্ট করতে উৎসাহিত করে। কেন ঘটেছে, না ঘটলে কি হতো, এসব নিয়ে অতিরিক্ত চিন্তা করার পরিবর্তে পরিস্থিতি যেমন সেটাকে তেমনভাবে মেনে নেওয়া এবং সেখান থেকে এগিয়ে যাওয়ার দিকে মনোনিবেশ করাই হলো গামানের নীতি। গামান আপনাকে চ্যালেঞ্জের মুখে আপনার মাইন্ডকে শান্ত ও সংযত রাখতে সাহায্য করে। আর আপনার মাইন্ড শান্ত থাকলে আপনি নেগেটিভ চিন্তা দ্বারা প্রভাবিত হওয়ার পরিবর্তে একটা ক্লিয়ার ও লজিক্যাল মাইন্ডসেটের সাথে সমস্যার গভীরে যেতে পারবেন, আর এটাই ওভারথিঙ্কিং কমাতে সাহায্য করবে। গামান আপনাকে সমস্যা ওভার অ্যানালাইজ করা থেকে এবং সমস্যার সবচেয়ে খারাপ পরিণতির কথা ভেবে নিয়ে সেই ভাবনায় আটকে পড়ার পরিবর্তে সমস্যার সমাধান খোঁজাই এবং চ্যালেঞ্জ ফেস করার জন্য বাস্তব পদক্ষেপ নেওয়ার উপর ফোকাস করতে হেল্প করবে। আর এই অ্যাটিটিউড আপনাকে কনস্ট্রাকটিভ অ্যাকশনের দিকে মনোযোগ দিতে সাহায্য করবে, যেটা ওভারথিঙ্কিংয়ের চক্র ভাঙতে সাহায্য করবে, যার ফলে ওভারথিঙ্কিং করার সুযোগই থাকবে না। নেক্সট, টেকনিক নাম্বার 2, শোগানাই। জাপানি শব্দ শোগানাইয়ের অর্থ হলো ইট ক্যান নট বি হেল্পড অর নাথিং ক্যান বি ডান অ্যাবাউট ইট, অর্থাৎ আর কিছু করার নেই। শোগানাইয়ের মূল বক্তব্য হলো আমাদের জীবনে যে ঘটনা ও যে সিচুয়েশনগুলো আমাদের কন্ট্রোলে থাকে না সেগুলো অ্যাজ ইট ইজ, অর্থাৎ সেগুলো যেমন তেমনভাবেই অ্যাকসেপ্ট করা। যে জিনিসগুলো একবার ঘটে যাওয়ার পর আর পরিবর্তন করা যায় না সেই জিনিসগুলো নিয়ে অতিরিক্ত চিন্তা করা, এবং যে জিনিসগুলো আমাদের কন্ট্রোলে থাকে না সেই জিনিসগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করে নিজের মেন্টাল এনার্জি ওয়েস্ট করার পরিবর্তে শোগানাই সেই জিনিসে ফোকাস করার কথা বলে যেগুলো করলে সিচুয়েশন বেটার হতে পারে। আপনি আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে শোগানাই টেকনিক অ্যাপ্লাই করতে পারেন। যেমন ধরুন আপনি ট্রাফিক জ্যামে আটকে আছেন, এদিকে আপনার অফিসের জন্য লেট হয়ে যাচ্ছে। তো এই সিচুয়েশনে হতাশ হওয়া ও রেগে যাওয়ার পরিবর্তে নিজের মধ্যে শোগানাই অ্যাটিটিউড আনুন এবং সিচুয়েশনটা অ্যাকসেপ্ট করে নিন। ভাবুন ট্রাফিক জ্যামে আটকে থাকা সময়টা আপনি কিভাবে কাজে লাগাতে পারেন। যেমন আপনি আপনার ফেভারিট মিউজিক শুনতে পারেন বা অডিও বুক শুনতে পারেন বা কাউকে ফোন কল করতে পারেন। আবার যেমন ধরুন আপনি শপিং করতে গেলেন এবং দেখলেন আপনি যে জিনিসটা কিনতে গেছেন সেটা আউট অফ স্টক। তো এই সিচুয়েশনে হতাশ না হয়ে নিজের মধ্যে শোগানাই অ্যাটিটিউড আনুন এবং আপনি যে জিনিসটা চান তার একটা অল্টারনেটিভ প্রোডাক্ট কিনে বেরিয়ে আসুন এবং অন্য সময় এসে আপনার পছন্দের প্রোডাক্ট অ্যাভেলেবেল কিনা খোঁজ নিন। আবার যেমন ধরুন আপনি একটা জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান করলেন, কিন্তু ঘুরতে যাওয়ার দিন সকাল থেকে বৃষ্টি আরম্ভ হলো। ওয়েদার রিপোর্ট দেখলেন আজ সারাদিনই বৃষ্টি হবে। তো এই সিচুয়েশনে হতাশ ও দুঃখী না হয়ে নিজের মধ্যে শোগানাই মাইন্ডসেট আনুন এবং সিচুয়েশনটা অ্যাকসেপ্ট করুন এবং এই বৃষ্টির দিনটা কিভাবে এনজয় করতে পারবেন সেটা ভাবুন। এই বৃষ্টিতে কিছু ইনডোর অ্যাক্টিভিটি করতে পারেন, যেমন আপনার ফেভারিট ওয়েব সিরিজ দেখতে পারেন বা এক্সপেরিমেন্টাল কুকিং করতে পারেন। তো ট্রাফিক, ওয়েদার, সোসাইটি, প্যারেন্টস, পলিটিক্স এরকম অনেক কিছু আছে যেসব ক্ষেত্রে আমরা কোনো কারণ ছাড়াই অনেক বেশি চিন্তা করি এবং শুধুই অভিযোগ করি, কিন্তু কোন স্টেপ নিলে জিনিসগুলো ঠিক করা যাবে সেটাতে ফোকাস করি না। তো এসব ক্ষেত্রে শোগানাই টেকনিক অ্যাপ্লাই করুন। যে সিচুয়েশন যেমন সেটাকে তেমনভাবে অ্যাকসেপ্ট করলে স্ট্রেস কমবে, মাইন্ডফুলনেস বা প্রেজেন্ট মোমেন্টে ফোকাস বাড়বে, নতুন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার মেন্টাল ফ্লেক্সিবিলিটি বাড়বে এবং ওভারঅল মেন্টাল হেলথ ভালো থাকবে, যার ফলে ওভারথিঙ্কিং কমবে। নেক্সট, টেকনিক নাম্বার 3, জাজেন। জাজেন এক ধরনের সিটিং মেডিটেশন যেটা জেন বুদ্ধিজমের সাথে জড়িত। জাজেন প্র্যাকটিস করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো প্রথমে আপনার বাড়িতে কোনো একটা স্পেসিফিক জায়গা খুঁজে সোফা বা চেয়ার বা মেঝেতে পায়ের উপর ভর করে সোজা হয়ে বসুন, অনেকটা হাফ লোটাসের মতো। স্পাইন স্ট্রেট থাকবে কিন্তু শক্ত নয়, ন্যাচারাল কার্ভে থাকবে। এরপর আপনার হাত আপনার পছন্দের পজিশনে রাখতে পারেন, যেমন আপনার উরুর উপরে বা এক হাত অন্য হাতের উপর। আপনার চোখ খোলা রাখুন কিন্তু একটা মৃদু দৃষ্টিতে, কোনো কিছুতে ফোকাস করবেন না। এবার আপনার শ্বাস প্রশ্বাসে কনসেন্ট্রেট করুন, কিন্তু শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন না। শ্বাস প্রশ্বাস ন্যাচারাল থাকবে। নিজের শ্বাস প্রশ্বাস অনুভব করুন, প্রেজেন্ট মোমেন্টে মনোযোগ আনুন। এই সময় আপনার মনে যে চিন্তা ও অনুভূতি আসছে সেগুলো অবজার্ভ করুন, কিন্তু সেগুলোতে আটকে যাবেন না। কোনো রকম জাজমেন্ট ছাড়াই সেগুলো অবজার্ভ করুন এবং আপনার মনোযোগ আবার আপনার শ্বাস প্রশ্বাসে ফিরিয়ে আনুন। প্রথমে জাজেন প্রতিদিন কমপক্ষে 5 মিনিটের প্র্যাকটিস দিয়ে শুরু করুন। তারপর এটাতে অভ্যস্ত হয়ে উঠলে 10-15 মিনিটের ছোট সেশন রাখুন এবং তারপর জাজেনে কমফোর্টেবল হওয়ার সাথে সাথে ধীরে ধীরে সময়সীমা বাড়িয়ে দিনে 20 থেকে 30 মিনিটের জন্য প্র্যাকটিস করতে পারেন। আর যে দিনগুলোতে আপনার কাছে বেশি সময় থাকে সেই দিনগুলোতে জাজেন প্র্যাকটিসের টাইম বাড়াতে পারেন।
তবে মনে রাখবেন আপনি কতক্ষণের জন্য প্র্যাকটিস করছেন তার চেয়ে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো প্রতিদিন একই টাইমে প্র্যাকটিস করা। একদিন করলেন তারপর দুদিন গ্যাপ দিলেন, এটার চেয়ে প্রতিদিন অল্প সময়ের জন্য প্র্যাকটিস করাটা বেশি গুরুত্বপূর্ণ। জাজেন প্র্যাকটিস করার সময় আপনার মনে কোনো থট বা চিন্তা আসার সাথে সাথেই সেটা অবজার্ভ করতে শিখবেন। এটা অনেকটা আকাশ জুড়ে মেঘ দেখার মতো। জাজেন আপনাকে চিনতে সাহায্য করবে আপনার কোন চিন্তাগুলো ক্ষণস্থায়ী এবং কোন চিন্তাগুলোতে আপনার কোনো প্রতিক্রিয়ার প্রয়োজন নেই। জাজেন প্র্যাকটিসের সময় চিন্তাগুলো কেবল অবজার্ভ করে কোনো রকম জাজমেন্ট ছাড়াই সেগুলো পাস করে দেওয়ার মাধ্যমে আপনি ধীরে ধীরে আপনার উপর সেই চিন্তাগুলোর কন্ট্রোলকে দুর্বল করে দেবেন, আর এটা ওভার থিঙ্কিংয়ের প্রবণতাকে হ্রাস করবে। জাজেন আপনার মধ্যে মাইন্ডফুলনেস বৃদ্ধি করবে, যেটা আপনাকে প্রেজেন্ট মোমেন্টে ফোকাস করতে সাহায্য করবে, যার ফলে আপনি ওভার থিঙ্কিংয়ের চক্র থেকে বেরিয়ে আসতে পারবেন। জাজেন সাইলেন্স অ্যান্ড স্টিলনেসের জন্য স্পেস তৈরি করে, যা মনকে শান্ত এবং স্থির রাখে। আর এই নিস্তব্ধতার কারণে মনের কনস্ট্যান্ট চ্যাটার ধীরে ধীরে কমতে থাকে এবং মন ইনার পিসের দিকে পরিচালিত হয়, যার ফলে সময়ের সাথে সাথে ওভার থিঙ্কিং কমতে থাকে। যেহেতু জাজেনের মাধ্যমে আপনি কোনো রকম জাজমেন্ট ও রেজিস্ট্যান্স ছাড়াই নিজের চিন্তাভাবনা এবং আবেগকে তাদের মতো করে অ্যাকসেপ্ট করবেন, তার ফলে আপনার সাথে আপনার মনের একটা হারমোনিয়াস রিলেশনশিপ তৈরি হবে, যার ফলে কোনো চ্যালেঞ্জিং থট ও ইমোশন আসলে আপনি ওভার থিঙ্কিং না করে সহজে অ্যাকসেপ্ট করতে পারবেন। তবে দৈনন্দিন জীবনে জাজেন ফর্মাল সিটেড মেডিটেশন প্র্যাকটিসের বাইরেও প্রয়োগ করা যেতে পারে। যেমন আপনি হাঁটার সময়ও জাজেন প্র্যাকটিস করতে পারেন। এক্ষেত্রে আপনি আপনার প্রতিটা স্টেপ, পায়ের নিচে মাটির সেন্সেশন এবং আপনার শ্বাস প্রশ্বাসের ছন্দে ফোকাস করুন। আবার আপনি খাওয়ার সময়ও জাজেন প্র্যাকটিস করতে পারেন। এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হলো ধীরে ধীরে খেতে হবে, প্রতিটা কামড়ের স্বাদ নিতে হবে। এটা আপনাকে আপনার খাবারের স্বাদ গ্রহণ এবং খাবার হজম করার দিকে ফোকাস রাখতে হেল্প করবে এবং আপনার মাইন্ডকে প্রেজেন্ট মোমেন্টে রাখবে। এমনকি আপনি আপনার কাজের সময়ও জাজেন প্র্যাকটিস করতে পারেন। আপনি কম্পিউটারে টাইপ করছেন, লিখছেন বা অন্য যে কোনো কাজ করছেন, কাজের সময়টাতে আপনার বডি সেন্সেশন, হাতের মুভমেন্ট এবং কাজের ডিটেলস নোটিস করুন। এটা আপনার কনসেন্ট্রেশন অ্যান্ড এফিসিয়েন্সি বেটার করবে এবং কাজের প্রতি মাইন্ডফুলনেস বৃদ্ধি করবে। আবার আপনি অন্যদের সাথে কথা বলার সময়ও জাজেন প্র্যাকটিস করতে পারেন। এক্ষেত্রে কথা বলার সময় মনের মধ্যে সামনের মানুষের কথা রিপ্লাই প্ল্যান করার পরিবর্তে সেই ব্যক্তি কি বলছে তার উপর পুরোপুরি মনোনিবেশ করুন। কোনো রকম জাজমেন্ট ও বাধা ছাড়াই ওপেন মাইন্ডে সবকিছু শুনুন। এটা আপনাকে যে কারোর সাথে কনভারসেশনের সময় প্রেজেন্ট মোমেন্টে থাকতে হেল্প করবে এবং আপনার মধ্যে মনোযোগ দিয়ে শোনার অভ্যাস তৈরি করবে, যেটা কনভারসেশন বা ইন্টারাকশনের সময় সামনের মানুষের সাথে ডিপার কানেকশন তৈরি করতে হেল্প করবে। তো বুঝতেই পারছেন জাজেন ওভার থিঙ্কিং স্টপ করার ক্ষেত্রে কতটা এফেক্টিভ। তাই আজ থেকেই জাজেন প্র্যাকটিস করা শুরু করতে পারেন। পরের টেকনিকটা হলো ওয়াবি সাবি। বর্তমান সময়ে আমরা সবকিছুতেই পারফেকশন চাই। আমাদের বাড়ি, গাড়ি, জব, লাইফ পার্টনার সবকিছুই পারফেক্ট হওয়া চাই। এমনকি আমরা আমাদের যে ফটো ক্যাপচার করি সেটাও পারফেক্ট হওয়া চাই। আর পারফেকশনের পিছনে ছুটতে গিয়ে আমরা ওভার থিঙ্কিংয়ের জালে জড়িয়ে পড়ি। সব কিছুতে পারফেকশন খুঁজতে গিয়ে বর্তমানে আমাদের কাছে যা আছে সেটার গুরুত্ব ভুলে যাই এবং যেটা নেই সেটার জন্য অনেক বেশি দুঃখী হয়ে যাই। কিন্তু জাপান এদিক থেকে আলাদা। জাপান ইমপারফেকশনকে অ্যাপ্রিসিয়েট করে এবং ইমপারফেকশনেই সৌন্দর্য খোঁজে। আর এই মানসিকতাই হলো ওয়াবি সাবি। ওয়াবি সাবি টেকনিক জেন বুদ্ধিজম থেকে গৃহীত। জেন বুদ্ধিজম অনুসারে নেচার নিজে ইমপারফেক্ট। আপনি যদি আপনার আশেপাশের প্রাকৃতিক জিনিস যেমন গাছ, পশু পাখি, নদী, পাহাড়, পর্বত এসব পর্যবেক্ষণ করেন তাহলে দেখবেন সবকিছুর মধ্যেই কোনো না কোনো খামতি আছে। কিন্তু এই জিনিসগুলো তাদের দুর্বলতার পরিবর্তে তাদের বিশেষত্বের জন্য পরিচিত। তাই নিজের ইমপারফেকশন এবং উইকনেসকে অ্যাকসেপ্ট করুন। এটা ভাবুন যে ইমপারফেকশন জীবনের একটা অংশ। পারফেক্ট হওয়ার রেসে না দৌড়ে ইউনিক ও অথেন্টিক হয়ে উঠুন। আপনার কাছে যা আছে সেটার গুরুত্ব বুঝুন। আপনি যেমন তেমনই বেস্ট। নিজের উইকনেসে ধ্যান না দিয়ে নিজের স্ট্রেংথে ফোকাস করুন। হয়তো আপনার ওজন একটু বেশি কিন্তু আপনার গানের গলা ভালো, তো সিঙ্গার হওয়ার সাথে আপনার ওজনের কোনো সম্পর্ক নেই। আবার হয়তো বা আপনার গায়ের রং একটু চাপা কিন্তু আপনার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ইন্টারেস্ট এবং নলেজ অনেক বেশি, আর তাই আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চান। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার সাথে আপনার গায়ের রঙের কোনো সম্পর্ক নেই। তাই নিজের ইমপারফেকশনকে সাথে নিয়ে এগিয়ে চলা শিখুন। এমন কিছু করুন যাতে আপনার উইকনেসই আপনার স্ট্রেংথ হয়ে যায়। তো ওয়াবি সাবি টেকনিক ফলো করে নিজের ইমপারফেকশন ও উইকনেস অ্যাকসেপ্ট করলে আপনি অবাস্তব প্রত্যাশা ছেড়ে দেবেন, যে কোনো জিনিসকে ওভার অ্যানালাইজ করা বন্ধ করবেন, আননেসেসারি কনফিউশন বন্ধ হয়ে যাবে, মানুষের সমালোচনায় কম ধ্যান দেবেন, আর তার ফলে ওভার থিঙ্কিংও বন্ধ হবে। নেক্সট এবং লাস্ট টেকনিক ইকেবানা। ইকেবানা একটা ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্ট টেকনিক। এটা ভগবানকে ফুল উৎসর্গ করার একটা এনশিয়েন্ট জাপানিজ রিচুয়াল। তবে সময়ের সাথে সাথে এটা রিলিজিয়াস প্র্যাকটিসের গণ্ডি পেরিয়ে একটা আর্ট ফর্মে পরিণত হয়েছে
এই ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্ট টেকনিকে বিভিন্ন ধরনের ফুলকে শেপ, সাইজ, কালার ও টেক্সচার অনুসারে সাজানো হয়। আপনার মনে এবার প্রশ্ন আসতে পারে যে এই ফুল সাজানোর টেকনিক কিভাবে ওভারথিঙ্কিং কমাতে সাহায্য করবে। কিন্তু বিষয়টা হলো, আমরা যখন কোনো কিছু অ্যারেঞ্জ করি বা গোছাই তখন আমাদের ব্রেনের দুটো অংশ প্রিফ্রন্টাল কর্টেক্স ও প্যারাইটাল লোব একসাথে কাজ করে। প্রিফ্রন্টাল কর্টেক্স জিনিসগুলোকে সর্ট আউট করতে সাহায্য করে, আর প্যারাইটাল লোব কোনটার পর কোনটা সাজাতে হবে সেটার ডিসিশন মেকিংয়ে সাহায্য করে। আর ব্রেনের এই অংশ দুটো একসাথে অ্যাক্টিভ থাকার ফলে আমাদের মাইন্ড প্রেজেন্ট মোমেন্টে থাকে, আর তার ফলে এই সময় অন্য কোনো থটস আমাদের ডিস্টার্ব করতে পারে না। তাই যখনই মনে হবে আপনি ওভারথিঙ্কিংয়ের জালে জড়িয়ে পড়ছেন তখনই ইকেবানা অ্যাপ্লাই করুন, অর্থাৎ কোনো কিছু গোছানো শুরু করুন, সেটা আপনার ঘর হোক বা কাজ করার ডেস্ক। দেখবেন ওভারথিঙ্কিং বন্ধ হয়ে যাবে। তো এই ছিল ওভারথিঙ্কিং থেকে মুক্তি পাওয়ার 5টা জাপানিজ টেকনিক। আশা করি এই টেকনিকগুলো কাজে লাগিয়ে ওভারথিঙ্কিং কমাতে পারবেন এবং লাইফে আরও বেশি সাকসেসফুল ও হ্যাপি হতে পারবেন। তাই ভিডিওটা হেল্পফুল মনে হলে ভিডিওটা অবশ্যই লাইক ও শেয়ার করুন। আর এরকম হেল্পফুল ভিডিও নিয়মিত দেখার জন্য অনলি ফিউ মিনিট ইউটিউব চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, অনলি ফিউ মিনিট দেখতে থাকুন। আমি আপনার বন্ধু শাকিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। হ্যাভ এ গুড ডে।